নমস্কার। আজকে আমি তোমাদের দেখাবো আমাদের মানব হৃৎপিণ্ড এবং তার মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি, অর্থাৎ হিউম্যান হার্ট অ্যান্ড ব্লাড সার্কুলেশন প্রসেস। তাহলে মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত কীভাবে সংবাহিত হয় সেটা জানার আগে আমাকে আগে হৃৎপিণ্ডের প্রত্যেকটা অংশের নাম এবং প্রত্যেকটা হৃৎপিণ্ডে প্রত্যেকটা প্রকোষ্ঠ, প্রত্যেকটা শিরা ধমনী এবং প্রত্যেকটা কপাটিকার নামগুলোকে জানতে হবে এবং তাদের অবস্থানগুলো সম্পর্কে আমাদের ভালো আইডিয়া রাখতে হবে। তাহলেই আমরা তার মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতিটাকে ভালো করে বুঝতে পারবো। তাহলে তার আগে বলি যে আমাদের হিউম্যান হার্ট হচ্ছে এক ধরনের পাম্পের মতো। যেমন আমাদের বাড়িতে জলের পাম্প থাকে, উপরে ট্যাঙ্কতে জল পাঠানোর জন্য যেভাবে পাম্প ইউজ করে, যে পাম্প অন করলেই একদিক থেকে সে জল টানে এবং উপর দিকে বা অন্য দিকে জল পাঠায়, ঠিক সেরকম আমাদের হিউম্যান হার্ট, আমাদের মানব হৃৎপিণ্ড একটা পাম্পের মতো কাজ করে। এর কাজ শুধুমাত্র রক্তকে পাম্প করে দেওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় পাম্প করে দেওয়া, নাকি রক্তকে বিশুদ্ধ করা, পিউরিফাই করা। রক্ত বিশুদ্ধ হয় ফুসফুসে, ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ওই পাম্পের মাধ্যমেই হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড থেকে আবার সেটা সারা শরীরে পাম্প হয়ে যায় বিশুদ্ধ রক্তটা, অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্তকে আমরা বিশুদ্ধ রক্ত বলবো। আর সারা শরীরে বিভিন্ন যাবতীয় কাজ হওয়ার পর যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত সৃষ্টি হয়, সেই রক্তটা আবার এই হৃৎপিণ্ডের মাধ্যমেই পাম্প করে আবার হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড সেটাকে আবার ফুসফুসে পাঠিয়ে দেয় বিশুদ্ধ হওয়ার জন্য। তাহলে এইভাবে রক্তটা সারা শরীরে, ফুসফুস থেকে হৃৎপিণ্ড হয়ে সারা শরীর থেকে হৃৎপিণ্ড হয়ে আবার ফুসফুস, এইভাবে রক্তটা পুরো পরিবাহিত হয়। তাহলে এটাকে আমরা আগে দেখে নেব। তার আগে আমরা দেখে নিই প্রত্যেকটা অংশের নামগুলো, ঠিক আছে? তাহলে দেখো, আমাদের হৃৎপিণ্ডের মোট 4টি প্রকোষ্ঠ রয়েছে, 4টি কুঠুরি, 4টি চেম্বার রয়েছে। তাহলে আমরা কীভাবে এটাকে কোনটা ডান দিক কোনটা বাঁ দিক কীভাবে বুঝবো? আমরা ঠিক এটা উল্টোভাবে দাঁড়িয়ে যাব, এইভাবে। তাহলে আমার বাঁ হাতটা যেদিকে সেদিকটা হচ্ছে বাঁ দিক, ডান হাতটা যেদিকে সেদিকটা হচ্ছে ডান দিক। তাহলে এই দিকটা হচ্ছে পুরো বাম দিক, এটা হচ্ছে পুরো ডান দিক। তাহলে এটা হচ্ছে উপরের প্রকোষ্ঠটা হচ্ছে বাম অলিন্দ, নিচেরটা হচ্ছে বাম নিলয়, এই দিকেরটা হচ্ছে ডান অলিন্দ, এদিকে হচ্ছে ডান নিলয়। তা দেখো লেখা আছে এখানে আর এ মানে লেফট অরিকল, রাইট অরিকল, আর ভি মানে রাইট ভেন্ট্রিকল, এল এ মানে লেফট অরিকল অ্যান্ড এল ভি মানে লেফট ভেন্ট্রিকল, আর এল এ মানে লেফট অরিকল, ঠিক আছে? এবার আমরা প্রকোষ্ঠ জেনে নিলাম। এবার দেখে নেবো যে প্রত্যেকটা প্রকোষ্ঠের মাঝখানে একটা করে কপাটিকা রয়েছে, ঠিক আছে? তাহলে এদিকে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা রয়েছে তার নাম হচ্ছে বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা, বাইকাসপিড বা মাইট্রাল ভালভ। ঠিক অপর দিকে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে যে কপাটিকা রয়েছে তার নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ, ওকে? এবার আরও এক ধরনের কপাটিকা পাওয়া যায়, তার নাম হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, যাকে ইংলিশে বলা হয় সেমিলিউনার ভালভ। এটা জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের ডান নিলয় আর বাম নিলয়, এবং এখান থেকে যে দুটো ধমনী বেরোচ্ছে, একটা ফুসফুসি ধমনী, একটা মহাধমনী, এদের মাঝখানে থাকে। তাহলে দুই ধরনের আছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, একটা হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা, একটা হচ্ছে পালমোনারি কপাটিকা বা ফুসফুসি কপাটিকা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে একটা হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা, এটা থাকছে আমাদের বাম নিলয় এবং বাম নিলয় এবং মহাধমনী। এই যে মহাধমনী, এইটা হচ্ছে মহাধমনী। এই বাম নিলয় আর মহাধমনীর মাঝখানে যে কপাটিকা দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যাওর্টিক অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা অ্যাওর্টিক ভালভ, যেটা এক ধরনের সিমিলিউনার ভালভ। আর এদিকে ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনী, এই যে ফুসফুসীয় ধমনী, পালমোনারি আর্টারি, ঠিক আছে?
তাহলে ডান নিলয় আর ফুসফুসি ধমনী বা পালমোনারি আর্টারির মাঝখানে যে কপাটিকা আছে, যে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা রয়েছে, তার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা। তাহলে এর নামটা কেন পড়েছে? পালমোনারি কথার অর্থ হচ্ছে ফুসফুসীয়, ফুসফুস সংক্রান্ত। যেহেতু এখান থেকে রক্ত যাবে ফুসফুসে, আমি ডিটেলসে বলবো, এই জন্য এর নাম হচ্ছে পালমোনারি কপাটিকা। ঠিক আছে? তাহলে এবার আমরা দেখি, তাহলে আমরা এটার অবস্থান সম্পর্কে জানলাম। এবার আমরা চলে আসব যে এর মধ্যে দিয়ে কীভাবে রক্ত সংবাহিত হয়। তাহলে হৃৎপিণ্ড আমাদের পাম্পের মতো কাজ করে। তাহলে আমাদের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ কিন্তু একসঙ্গে পাম্প করে না, ঠিক আছে? মানে হৃৎপিণ্ড একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়, একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়। এই সংকুচিত যখন হয়, এই সংকুচিত হওয়াকে বলা হচ্ছে সিস্টোল, এবং প্রসারিত হওয়াকে বলা হচ্ছে ডায়াস্টোল। অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হচ্ছে সিস্টোল, আর প্রসারণকে বলা হচ্ছে ডায়াস্টোল। ঠিক আছে? তাহলে যখন হৃৎপিণ্ডের সিস্টোল হয়, তখন কি হয়? রক্ত হৃৎপিণ্ড থেকে বাইরে বেরিয়ে যায়। যখন ডায়াস্টোল হয়, তখন বাইরে থেকে রক্ত হৃৎপিণ্ডে চলে আসে। যেমন একটা কাপড়কে নিংড়ালে কি হয়? রক্ত বেরিয়ে যায়, মানে জল বেরিয়ে যাবে। ভেজা কাপড়কে নিংড়ালে আবার ছেড়ে দিলে রক্ত, সেই জল টেনে নেবে। ঠিক সেভাবে কী হচ্ছে, যখন সিস্টোল হয় হৃৎপিণ্ডের, তখন রক্ত হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো থেকে বাইরে বেরিয়ে যায়। যখন ডায়াস্টোল হয়, যখন প্রসারিত হয়, তখন রক্ত সে টেনে নেয়। তাহলে হৃৎপিণ্ডের সিস্টোল ডায়াস্টোল একসঙ্গে হয় না। তা যদি আমি এটাকে ভাবলাম অলিন্দ আর এটাকে ভাবলাম নিলয়, যে অলিন্দ এটা নিলয় ভাবলাম, যখন অলিন্দ সিস্টোল হবে তখন নিলয় কিন্তু থাকবে ডায়াস্টোল অবস্থায়। আবার যখন নিলয়ের সিস্টোল হবে তখন অলিন্দ হয়ে যাবে ডায়াস্টোল অবস্থায়। অর্থাৎ যখন একটা থাকবে সিস্টোল, তাহলে একটা থাকবে ডায়াস্টোল, আবার একটা থাকবে সিস্টোল, একটা ডায়াস্টোল। অর্থাৎ এইভাবে এইভাবে হৃৎপিণ্ড স্পন্দন হয়। তাহলে যখন যখন অলিন্দের স্পন্দন, যখন অলিন্দের সংকোচন হয় অর্থাৎ সিস্টোল হয়, তখন নিলয়গুলো থাকে ডায়াস্টোল অবস্থায়, প্রসারিত অবস্থায়। আবার যখন নিলয়ের সংকোচন হয়, তখন অলিন্দগুলো থাকে আবার ডায়াস্টোল অবস্থায়। ঠিক আছে? তাহলে একবার ঠিক ছন্দের মতো, এই জন্য একে ছান্দিক, হৃৎপিণ্ডের স্পন্দনকে ছান্দিক স্পন্দন বলা হয়, রেদিনিক স্পন্দন। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে স্টার্ট করি কীভাবে রক্ত সংবাহিত হচ্ছে। তাহলে যখন অলিন্দের ডায়াস্টোল হয়, অর্থাৎ যখন অলিন্দ প্রসারিত হয়, তখন কী করবে? সে রক্ত টানবে। তাহলে দুই দিকে রক্ত হচ্ছে। হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গেলাম, যেটা খুব ইম্পর্টেন্ট, যে মানুষের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যে রক্ত প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে ডুয়াল সার্কুলেশন, অর্থাৎ দ্বৈত সংবহন। কেন বলা হচ্ছে? কারণ মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত, অর্থাৎ অক্সিজেনেটেড রক্ত আর ডিঅক্সিজেনেটেড রক্ত কখনো একে অপরের সঙ্গে মেশে না। দুটো কিন্তু আলাদা আলাদাভাবে প্রবাহিত হয়। দেখে নাও, দুটো নিলয়ের মাঝখানে একটা পর্দা আছে, একে বলা হচ্ছে আন্তঃনিলয় পর্দা। আর দুটো অলিন্দের মাঝখানে একটা পর্দা আছে, একে বলা হচ্ছে অলিন্দ পর্দা। তাহলে এই পর্দা থাকার জন্য কি হচ্ছে, এদিককার রক্ত আর এদিককার রক্ত কখনো একে অপরের সঙ্গে মেশে না, দুটো কিন্তু আলাদা আলাদাভাবে প্রবাহিত হয়। এমনকি শরীরের যে কোনো জায়গায় এবং হৃৎপিণ্ডের মধ্যে কখনো দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত কখনো একসঙ্গে মেশে না, এক্সেপ্ট লাংস, অর্থাৎ ফুসফুসেই একমাত্র গ্যাসেস এক্সচেঞ্জ হয়, গ্যাসীয় বিনিময় হয় এই দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্তের মধ্যে। তাছাড়া বাকি শরীরের কোনো জায়গায় বিশুদ্ধ রক্ত দূষিত রক্ত একসঙ্গে মিশতে পারে না। যেহেতু মানুষের রক্ত সংবহন পদ্ধতিটা দ্বৈত সংবহন, অর্থাৎ ডুয়াল সার্কুলেশন, এই জন্য এখানে বিশুদ্ধ আর দূষিত রক্ত আলাদা আলাদাভাবে প্রবাহিত হয়। ঠিক আছে? এবার আমরা চলে আসি মেন পয়েন্টে। তাহলে কী হয়, যখন ডায়াস্টোল হয়, অর্থাৎ যখন প্রসারিত হয়, তখন কী করে? বাম অলিন্দের মধ্যে বিশুদ্ধ রক্ত, দেখো বিশুদ্ধ রক্তকে আমরা এখানে পিঙ্ক কালারের অ্যারো দিয়ে বুঝিয়েছি। দেখো, বিশুদ্ধ রক্ত মানে অক্সিজেনেটেড ব্লাড, আর দূষিত রক্তকে আমরা সবুজ কালারের অ্যারো দিয়ে বুঝিয়েছি। দেখো, সবুজ কালার অ্যারো মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ রক্ত, পিওর ব্লাড, এটা হচ্ছে ইমপিওর ব্লাড। ঠিক আছে? তাহলে কি হয়, যখন দুটো অলিন্দ একসঙ্গে থাকে প্রসারিত অবস্থায়, তখন
পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত, কারণ ফুসফুসের রক্ত বিশুদ্ধ হতে গেছিল, ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে। দেখো বিশুদ্ধ রক্ত প্রবেশ করলো, এবং একই সঙ্গে সারা শরীর থেকে দূষিত রক্ত, কারণ সারা শরীরের রক্ত অলরেডি দূষিত হয়ে গেছে, এবার সেটা আসবে হৃৎপিণ্ডে। তাহলে সারা শরীর থেকে দূষিত রক্ত এই ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, যাকে বলা হয় সুপিরিয়র ভেনা কাভা আর একে বলা হয় ইনফেরিয়র ভেনা কাভা। দেখো লেখা আছে, তাহলে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করে কোন রক্ত? দূষিত রক্ত। তাহলে বাম অলিন্দে প্রবেশ করলো বিশুদ্ধ রক্ত, ডান অলিন্দে প্রবেশ করলো দূষিত রক্ত। ঠিক আছে, সেই সময় নিলয়গুলো থাকে সিস্টল অবস্থায়, কারণ আমি আগে বলেছি যদি অলিন্দ থাকবে ডায়াস্টলে তাহলে নিলয় থাকবে সিস্টলে। ঠিক আছে, এবার যখন অলিন্দগুলো যখন রক্ত পূর্ণ হয়ে যায় তখন অলিন্দ দুটোর সিস্টল ঘটে, অর্থাৎ অলিন্দের সংকোচন ঘটে। সংকোচন ঘটলে কী হবে? রক্ত সে ছাড়বে। ঠিক আছে, তো রক্ত ছাড়ার জন্য কী আছে? একটা মাত্র মাঝখানে কপাটিকা আছে, এই কপাটিকাকে খুলে যায়। কোন কপাটি খুলে যায়? বাম অলিন্দ ও বাম দিলের মাঝখানে, লেফট অরিকাল আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা আছে তার নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা বা বাইকাস্পিক বা মাইট্রাল ভালভ। এই কপাটিকা খুলে যায়, ফলে কি হয়? বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। যখন অলিন্দের সিস্টল হয় এবং সেই সময় অবশ্যই নিলয় থাকবে ডায়াস্টল অবস্থায়, তবেই রক্ত টানবে। ঠিক একইভাবে ডান অলিন্দ থেকে দূষিত রক্ত এই ত্রিপত্র কপাটিকার মাধ্যমে ডান নিলয়ে প্রবেশ করে। ঠিক আছে, কোনো প্রশ্ন নেই, কোনো অসুবিধা নেই। এই সময় সিস্টল হলো, এই সময় থাকলো অলিন্দ সিস্টল অবস্থায় এবং নিলয়গুলো থাকবে ডায়াস্টল অবস্থায়, ফলে নিলয় দুটো রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এবার কি হয়? এবার নিলয় যখন রক্ত পূর্ণ হয়ে যায় তখন নিলয়ের প্রাচীরের মধ্যে প্রেসার পড়ে, রক্তের চাপ বাড়ে এবং নিলয়ের সংকোচন হয়, অর্থাৎ নিলয়ের সিস্টল হয়, এবং সেই সময় অলিন্দ দুটো ডায়াস্টল হয়ে যায়। তো অলিন্দ যখন ডায়াস্টল হয় তাহলে সে আবার আগের মতোই রক্ত টানছে, এটা প্রথমে বললাম আমি। এবার নিলয় যখন সিস্টল হয়ে গেল রক্তপূর্ণ হওয়ার পর, তখন নিলয় এবার রক্তটাকে ঠেলবে। কোথায় ঠেলবে? তোমার নিশ্চয়ই ভাবছো যে অলিন্দগুলোর মধ্যে আবার চলে যাবে ফিরে। না, যাবে না, কারণ এই দুটো যে কপাটিকা আছে, এই কপাটিকা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক রয়েছে। এই কপাটিকা একদিকে খোলে, যেমন দরজার কপাটগুলো হয়, কপাটগুলো একদিক খোলে, একদিক খোলে না। ঠিক আছে, ঠিক সেভাবে এই কপাটিকাগুলো একদিকে খোলে, অর্থাৎ অলিন্দ থেকে নিলয় রক্তকে আসতে সাহায্য করবে, কিন্তু বিপরীত পথে যেতে আর বাধা দেবে, অর্থাৎ নিলয় রক্তগুলো অলিন্দে আর ফিরে যাবে না। তখন কি হয়? যখনই নিলয়ের সিস্টল হয় ফলে কি হয়? এই কপাটিগুলো রক্তের চাপে বন্ধ হয়ে যায়। এই দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিগুলো নিলয়ের মধ্যে রক্তের চাপে বন্ধ হয়ে যায়, ফলে কি হয়? ফলে রক্তগুলো এদিককার বিশুদ্ধ রক্ত আর এদিক দূষিত রক্ত পুনরায় অলিন্দে ফিরে যেতে পারে না। ফলে কি হয়? অন্য একটা কপাটিকা, যেটা বললাম অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, এই কপাটিকাগুলো খুলে যায়। কি হয়? এদিকে বাম নিলয়ের মধ্যে ছিল বিশুদ্ধ রক্ত, এই বিশুদ্ধ রক্তটা এই অ্যাওর্টিক কপাটিকা, অ্যাওর্টিক নামক অর্ধচন্দ্রাকৃতি কপাটিকার খুলে যায় এবং এর মাধ্যমে মহাধমনী হয়, অর্থাৎ অ্যাওটা মহাধমনী হয়, সারা শরীরে ছড়িয়ে যায় বিশুদ্ধ রক্ত। ঠিক আছে, যেটা ফুসফুস থেকে এসেছিল। ঠিক একই দিকে ডান নিলয় থেকে দূষিত রক্ত এই পালমোনারি কপাটিকা, অর্থাৎ ফুসফুসীয় অর্ধচন্দ্রাকৃতি কপাটিকার মাধ্যমে ফুসফুসীয় ধমনী হয়ে, এটা ফুসফুসীয় ধমনী, এই ফুসফুসীয় ধমনী হয়ে ফুসফুসে চলে যায়, দুই ফুসফুসে চলে যায়। ঠিক আছে, চলে গেল। সেই সময় এই সময় কি হলো? নিলয় ছিল সিস্টল অবস্থায় এবং ঠিক একই সময় অলিন্দগুলো থাকবে ডায়াস্টল অবস্থায়। তাহলে অলিন্দ যখন থাকবে ডায়াস্টল অবস্থায় তখন আবার সে আগের মতো রক্ত টানবে, এদিকে বিশুদ্ধ রক্ত, এদিকে দূষিত রক্ত। তাহলে কি হলো? পুরো ঘটনাটা এভাবে রক্তটা হৃৎপিণ্ডের মধ্য দিয়ে সংবাহিত হয়। তাহলে আমি জিস্ট বলে দিচ্ছি আবার শর্টে একবার। যখন অলিন্দের
প্রসারণ হয় তখন রক্ত টানবে এসে কী হয়, বাম অলিন্দ বিশুদ্ধ রক্ত দ্বারা ফুসফুসীয় শিরা হয়ে প্রবেশ করে এবং দূষিত রক্ত ডান অলিন্দে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরার মাধ্যমে প্রবেশ করে। তারপর অলিন্দের সিস্টোল হয়, ফলে সিস্টোলের ফলে এই দ্বিপত্র কপাটে ঘুরে যায়, ফলে বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত ডান নিলয়ে প্রবেশ করে এবং ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। এরপর কী হয়, নিলয়ের সংকোচন হয় অর্থাৎ সিস্টোল হয়। ফলে কী হয়, সিস্টোল হলে এই কপাটিকাগুলো ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়ে যায় এবং অ্যাওর্টিক আর পালমোনারি কপাটিকাগুলো খুলে যায়। ফলে কী হয়, ডান নিলয় থেকে দূষিত রক্ত এই ফুসফুসীয় ধমনী হয়ে চলে যায় ফুসফুসে, আর বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত এই মহাধমনী হয় সারা শরীরে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি। এবার একটা ধরে রাখি, আমরা জানি যে ধমনী রক্ত উৎপন্ন হয় হৃৎপিণ্ড থেকে এবং রক্তজনকে গিয়ে মেশে, তাই ধমনী বিশুদ্ধ রক্তকে হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়িয়ে দেয় এবং শিরার উৎপত্তিস্থল হচ্ছে জালক এবং সেটার কোথায় গিয়ে মিশছে, হৃৎপিণ্ডে গিয়ে মিশছে। এই জন্য কী হচ্ছে, শিরা সবসময় দূষিত রক্ত বহন করে হৃৎপিণ্ডে রক্তকে নিয়ে যায়। কিন্তু ব্যতিক্রম রয়েছে এখানে যে ফুসফুসীয় শিরা, এটা কিন্তু উল্টো, দূষিত রক্ত প্রবাহিত না করে এটা বিশুদ্ধ রক্তকে পরিবহন করছে এবং ফুসফুস থেকে বিশুদ্ধ রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে আসছে। ঠিক একই দিকে ফুসফুসীয় ধমনী, এটা বিশুদ্ধ রক্ত পরিবাহিত না করে নিলয় থেকে দূষিত রক্তকে পরিবহন করছে এবং ফুসফুসে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই দুটো হচ্ছে শিরা ধমনীর ব্যতিক্রম, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, আশা করলাম তোমরা এটা বুঝতে পেরেছো। এটাকে বইতে ভালো করে ছবির সঙ্গে মিলিয়ে দেখে নেবে। ঠিক আছে, যদি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে তাহলে এটাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওটিকে বাকিদেরকে শেয়ার করবে, তাহলে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে আমার সুবিধা হবে। ঠিক আছে, আজকে থাকবে এইটুকুই। থ্যাংক ইউ।